ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের সবথেকে শকিং স্কোয়াডটা ইতোমধ্যে আপনি জেনে গেছেন। টমাস টুখেল, দ্য ম্যান অফ দ্য মোমেন্ট, ২৬ জনের যেই স্কোয়াডটা তিনি ঘোষণা করেছেন সেখানে জায়গা হয়নি কোল পালমারের, সেখানে জায়গা হয়নি ফিল ফোডেনের, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, দ্য ব্রাইটেস্ট রাইট ব্যাক অফ ইংল্যান্ড, তিনিও জায়গা পাননি এই স্কোয়াডটাতে। এই স্কোয়াডের ঘোষণার পরে অনেক ধরনের জল্পনা কল্পনা, তর্ক বিতর্ক, এবং সেই সব তর্ক বিতর্ক বা এই স্কোয়াড ঘোষণার পেছনের যে রিজনিংগুলো, যেই কারণগুলো এই টমাস টুখেল দর্শিয়েছেন, সেটার সঙ্গেও তো আপনি খুব একটা দ্বিমত পোষণ করতে পারবেন না। তো আমরা তো জেনে গেছি, আপনারাও তো ইতিমধ্যে জেনে গেছেন, মুখস্থ হয়ে গেছে অনেকের যে স্কোয়াডে কে কে আছেন, কে কে নেই। আমরা তাও একটু রিভাইজ করব যে এই স্কোয়াডের হাল কি, এই স্কোয়াডের অবস্থা কি, এবং টমাস টুখেল যেটা বলছেন যে উই আর গোয়িং টু ট্রাই টু উইন ইট, মানে ইংল্যান্ড বিশ্বকাপ জেতার জন্যই ইউএসএ, কানাডা, মেক্সিকোতে যাচ্ছে। ইংল্যান্ডের যে ২৬ জনের স্কোয়াড, সেখানে গোলকিপিং পজিশনে খুব সাধারণভাবেই একটা নাম, যে ইংল্যান্ডের নাম্বার ওয়ান, যিনি খুব স্বাভাবিকভাবে আপনি ধরতে পারেন যে টমাস টুখেল হয়তো এই জর্ডান পিকফোর্ডের উপরে ভরসা রাখবেন, কিন্তু টমাস টুখেল বিং টমাস টুখেল, যদি উনি সেখানে, আমার পছন্দের, আপনারা জানি না যে আপনারা কাকে দেখতে চান ইংল্যান্ডের গোলবারের নিচে, আমি দেখতে চাই ডিন হেন্ডারসনকে। যাই হোক, ডিন হেন্ডারসন, জর্ডান পিকফোর্ড, জেমস ট্র্যাফোর্ড অবশ্য ভালোই করেছেন, যতগুলো সুযোগ তিনি পেয়েছেন ম্যানচেস্টার সিটির হয়ে এই সিজনে, কাপের ম্যাচগুলোতে তাকে রীতিমতো প্রতিনিয়ত দেখা গেছে। এবং এই ইংল্যান্ড স্কোয়াডে যে ২৬ জন আছেন, এই ২৬ জনের বয়সে যদি একটা গড় দাঁড় করেন, তাহলে সেটা দাঁড়াবে প্রায় ২৬ বছর ৩৩৫ দিনের মতো, মানে অর্থাৎ অলমোস্ট ২৭ বছর। খুব একটা তফাৎ নেই, বেশ ইয়াং স্কোয়াড নিয়েই টমাস টুখেল যাচ্ছেন। যেমনটা গ্যারেথ সাউথগেট, তিনিও গিয়েছিলেন ২০২২ বিশ্বকাপে। ড্যান বার্ন নিউক্যাসল থেকে তিনি চান্স পেয়েছেন। মার্ক গেহি, রিস জেমস, এসডি কনসা, এই নামগুলো তো আপনারা জানেন। লিভরামেন্টো সেখানে চান্স পেয়েছেন। নিকো রাইলি, দ্য ইয়াং প্লেয়ার অফ দ্য সিজন প্রিমিয়ার লিগের, তিনিও আছেন। জ্যারেল কুয়ানজা, একটা চমক, বায়ার লেভারকুজেন থেকে তিনি জায়গাটা পেয়েছেন। জেড স্পেন্স, জন স্টোনসের চান্স পাওয়া নিয়ে একটা বড় ধরনের রিয়াকশন শুরু হয়েছিল, যে জন স্টোনস এই সিজনে মোটে 4টা প্রিমিয়ার লিগে স্টার্ট পেয়েছেন, 8টা ম্যাচ তিনি খেলেছেন। গত অগস্ট থেকে, মানে পুরো এই সিজনে প্রিমিয়ার লিগ যতগুলো ম্যাচ হয়েছে, পুরো একটা ম্যাচে তিনি 4টা স্টার্ট করেছেন, দুঃখিত 4টা, মানে স্টার্ট করেছেন 4টা, কিন্তু কোনো ম্যাচে তিনি 90 মিনিট খেলেননি পুরো ম্যাচে। আপনি এখানে, আমরা পরে হিসেব নিকেশে আসবো কারা সেন্টার ব্যাক পজিশনে খেলবেন, কারা মিডফিল্ডে খেলবেন, আমরা তার আগে একটু রিহার্স করে নিই কী হচ্ছে এখানে। এলিয়ট অ্যান্ডারসন নটিংহ্যাম ফরেস্ট থেকে, জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদ, ইব্রিচি এজে, এইসব নামগুলো তো আপনারা জানেন। টেকলান রাইস, মর্গান রজার্স, ফরওয়ার্ডে অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন বায়ার্ন মিউনিখ থেকে খুব স্বাভাবিকভাবে, ননি মাডুয়েকে, মার্কাস র্যাশফোর্ড, বুকায়ো সাকা, আইভান টোনি, যার চান্স পাওয়া নিয়ে খুব বেশি আলোড়ন তৈরি হয়েছে, অনেক বেশি রিয়াকশন তৈরি হয়েছে, যে আইভান টোনি ধারে কাছেও ছিলেন না ইংল্যান্ডের ফুটবলের। যে আইভান টোনি টমাস টুখেল দায়িত্ব নেবার পরে, মানে 2024-এর ইউরো হারের পরে, ওই ফাইনালে হারের পরে, যখন অক্টোবরে গিয়ে টমাস টুখেল এই ইংল্যান্ডের দায়িত্বটা নিলেন, এরপর থেকে এখন পর্যন্ত হিসেব করলে এই আইভান টোনি মোটে 7 মিনিট খেলেছেন ইংল্যান্ডের স্কোয়াডে। সেই আইভান টোনিকে, অর্থাৎ সৌদি প্রো লিগে খেলা সেই আইভান টোনিকে ডেকেছেন টমাস টুখেল, এবং টমাস টুখেল বলছেন যখন তাকে ডাকা হয়েছে ২৬ জনের সঙ্গে তার যখন কথা হচ্ছিল, মানে অনেকগুলো ফোন কল তাকে দিতে হয়েছে অনেকজনকে, ২৬ জনকে যখন তিনি সিলেক্ট করেছেন, সেই ফোন কলের ভিতরে যখন তিনি আইভান টোনিকে জানিয়েছেন যে তিনি বিশ্বকাপে যাচ্ছেন, তিনি খুব সাধারণভাবেই কোনো রিয়াকশন ছাড়াই সেটাকে গ্রহণ করেছেন। আইভান টোনি বিং আইভান টোনি। এই আইভান টোনি সাউদি প্রো লিগে তার ক্লাবের হয়ে পুরো সিজনে যতগুলো কম্পিটিশন তিনি খেলেছেন ৪২টা গোল দিয়েছেন, এবং সেটাই হয়তো নজরে পড়েছে টমাস টুখেলের। ওলি ওয়াটকিন্স, তিনিও আছেন, তিনি ইউরোপা লিগের চ্যাম্পিয়ন, অ্যাস্টন ভিলার হয়ে খেলছেন। এই ইংল্যান্ডের প্রবাবল 11, মানে এই 11-এর পুরো, মানে স্কোয়াডের যে ডেপথটা আছে সেটা যদি আমরা দেখি, যে সেন্টার ফরওয়ার্ড পজিশনে হ্যারি কেইন, ওলি ওয়াটকিন্স, আইভান টোনি, নাম্বার 10 পজিশনে মর্গান রজার্স, জুড বেলিংহাম, এভরিচি এজে, এইটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং একটা জায়গা, যেখানে অনেকগুলো পয়েন্ট নিয়ে আপনি কথা বলতে পারেন, যে এখানে কেন নাম্বার 10 পজিশনের জন্য ফিল ফোডেন বা কোল পালমারের মতো প্লেয়াররা নেই। কোল পালমার কেন নেই, সেই উত্তরে টমাস টুখেল বলেছেন যে কোল পালমার যতটুকু ডিসাইসিভ ছিলেন তিনি প্রিভিয়াস সিজনগুলোতে, ততটুকু ডিসাইসিভ তিনি এই সিজনে ছিলেন না। এবং তার প্রমাণ আপনি চেলসির পয়েন্ট টেবিলে দেখতে পারবেন, মানে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে যখন দেখবেন, চেলসির অবস্থান দেখতেও আপনি পরিষ্কার হয়ে যাবেন। এবং কোল পালমারের ওই ক্লাব ওয়ার্ল্ড কাপের দুর্দান্ত পারফরমেন্সের পর এসে যতগুলো টুর্নামেন্টে তিনি খেলেছেন,
এফএ কাপ, কারাবাও কাপ, প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ সবগুলোতে তার পারফরমেন্সটা অমন নজর কাড়া ছিল না। সেই কারণেই এই নাম্বার 10 পজিশনে মর্গ্যান রজার্স, জুড বেলিংহাম থাকবেন। আপনি জানতেন এবেরিচি এজে আর্সেনালের হয়ে সে এক্সপ্লোসিভ পারফরমেন্সের পরে প্রিমিয়ার লিগ জেতার পরে তিনিও সুযোগ পেয়েছেন। মার্কাস র্যাশফোর্ড, অ্যান্থনি গর্ডন, এই লেফট উইং পজিশনে হয়তো মার্কাস র্যাশফোর্ডকেই টমাস টুখেল বেছে নেবেন। বুকায়ো সাকা, ননি মাদুয়েকে আর্সেনালের দুই লেফট উইঙ্গার তারা আছেন এই স্কোয়াডে। সেন্টার মিডফিল্ড পজিশনগুলোতে আসল শক্তিটা আসলে ইংল্যান্ডের। এই ইংল্যান্ডের যখন ডেকলান রাইস, কোবি মেনু, মানে অর্থাৎ ডেকলান রাইস আপনি স্কোয়াডে রাখবেন তাকে স্টার্টিং 11-এ, এরপরে কোবি মেনু যখন আপনার বেঞ্চে বসে থাকবে তখন আপনি জানেন আপনার মিডফিল্ড অন্যান্য দলের সঙ্গে, মানে সেই দলটা হোক না পর্তুগাল, সেই দলটায় ভিতিনিয়া, জাও নেভস বা ব্রুনো ফার্নান্দেস থাকুক, সেই দলটায় এনজো ফার্নান্দেস, মানে আর্জেন্টিনার স্কোয়াডের কথা বলছি, আর্জেন্টিনা বা ব্রাজিল, যে কোনো দলের সঙ্গে মিডফিল্ডে তারা টক্কর দেওয়ার জন্য প্রস্তুত। এলিয়ট অ্যান্ডারসন এই প্লেয়ারটাকে আলাদা করে না বললেই নয়। তিনি যখন বিশ্বকাপে যাওয়ার সুযোগটা পেলেন, যখন ডাকটা পেলেন, যখন নিশ্চয়তা তিনি পেয়ে গেলেন, তখন তিনি ইনস্টাগ্রামে যে পোস্টটা করলেন, ওয়েন রুনির জার্সি পরা ছোট্ট এলিয়ট অ্যান্ডারসন, এবং পুরো সিজনটায় এলিয়ট অ্যান্ডারসন নটিংহ্যাম ফরেস্টের হয়ে একটা দারুণ মৌসুম কাটিয়েছেন। ইন অ্যান্ড আউট যতক্ষণ তিনি মাঠে ছিলেন তার খেলার প্রভাব নটিংহ্যাম ফরেস্টে ছিল এবং তিনি গোলে সহযোগিতা করেছেন, মিডফিল্ড কন্ট্রোল করেছেন। এবং এলিয়ট অ্যান্ডারসন ওয়ান অফ দ্য প্লেয়ার্স টু ওয়াচ 2026 বিশ্বকাপে। আমার পক্ষ থেকে আপনাদের কাছে বার্তা, ডেকলান রাইস, কোবি মেনু, এই লেফট ব্যাক পজিশনে হয়তো নিকো রাইলিকেই আপনারা দেখতে চাইবেন। জেড স্পেন্স হয়তো বেঞ্চ থেকে তিনি অপারেট করবেন, দরকার হবে, কারণ একটা লম্বা বিশ্বকাপ অপেক্ষা করছে। পুরো সিজন শেষে এই প্লেয়ারগুলোর একটা ধকলও গেছে আসলে এই পুরো সিজন শেষে, তারপরে গিয়ে এত বড় টুর্নামেন্ট খেলা চারটিখানি কথা নয়। মার্ক গেহি, ড্যান বার্ন, এজরি কনসা, জন স্টোনস, জ্যারেল কোয়ানজা, এখানে হয়তো জন স্টোনসকে অনেকে ফেভারিট ভাবছেন সেন্টার ব্যাক পজিশনে, তিনি স্টার্ট করবেন, মানে স্টার্টিং 11-এ থাকবেন। তবে এজরি কনসা হলেও মন্দ কি, অ্যাস্টন ভিলার সেন্টার ব্যাক, বা জ্যারেল কোয়ানজা যে আরও একজন সারপ্রাইজ প্যাকেজ, মানে যাকে ডাকা হয়েছে, হ্যারি ম্যাগুয়ার এখানে নেই। এই সেন্টার ব্যাক যে জায়গাটা, ভ্যাকিউমটা হ্যারি ম্যাগুয়ার নেই। তিনি গত বিশ্বকাপে ছিলেন, ইউরোতে ছিলেন, এবং হ্যারি ম্যাগুয়ার কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মানে সেকেন্ড স্পেলটাতে, মানে এই সিজনের শেষ দিকগুলোতে ভালোই পারফর্ম করেছেন। তারপর হ্যারি ম্যাগুয়ারের যে রিয়াকশনটা, সেটা নিয়েও কিন্তু টমাস টুখেল বলেছেন যে ওর সঙ্গে তো কথা হয়েছে পার্সোনালি, কিন্তু ও যে পরে গিয়ে এমন রিয়াকশন দেবে সেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং টমাস টুখেলের জন্য। রাইট ব্যাক পজিশনে রিস জেমস আর টিনো লিভরামেন্টো, নিউ ক্যাসেলের। রিস জেমস তাকে নিয়ে আলাদা করে বলতে হয়। এই টুর্নামেন্টে হয়তো যতগুলো ফেভারিট আছে আপনি হিসেব করুন, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, তারপরে গিয়ে 5 নম্বর নামটা আমরা রাখলাম ইংল্যান্ড, ওয়ান অফ দ্য ফেভারিটস। সেই ইংল্যান্ডের এই ফুল ব্যাক পজিশনে হয়তো রিস জেমসের চেয়ে ভালো রাইট ব্যাক খুব কম দলেরই আছে। রিস জেমস প্রিমিয়ার লিগ ভেটারান, রিস জেমস চেলসির ক্যাপ্টেন, এবং রিস জেমস এই ধরনের টুর্নামেন্টে হয়তো নিজেকে জাহির করলেও করতে পারেন। যদিও ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড নেই, সেই অভাবটা থাকবে এই অ্যাটাকিং লাইনে, যখন ট্রেন্ট আলেকজান্ডারের ক্রসগুলো বা ওই ডেলিভারিগুলো বা কর্নার কিকগুলো, সেখানে হয়তো ট্রেন্ট আলেকজান্ডারকে মিস করবেন কি, কারণ এখানে তো সাকা আছেন, ডেকলান রাইস আছেন। আপনি সেট পিসের হিসেব করলে এই সাকা আর ডেকলান রাইসের চেয়ে ভালো সেট পিস টেকার আর কজনই আছেন এই বিশ্বকাপে। তারা তো ওই কর্নারগুলোতে বা ফ্রিকিকগুলোতে বা ক্রসগুলোতে, স্পেশালি যখন রাইট সাইড থেকে অ্যাটাকটা বিল্ড করবে ইংল্যান্ড, তখন তো সাকার একটা ভালো কন্ট্রিবিউশন আপনি দেখবেন। এবং প্রপার উইঙ্গার আছে, ননি মাদুয়েকে, আপনার প্রপার উইঙ্গার দরকার। লেফট উইংয়ে আপনি মার্কাস র্যাশফোর্ডকে পাচ্ছেন, আপনি হয়তো কোল পালমারকে পাচ্ছেন না, হয়তো ফিল ফোডেনকে পাচ্ছেন না। ওইদিকে হয়তো যদি সুযোগ হতো তাহলে হয়তো একজন গোলকিপার কম নিয়ে যেতে পারতেন টমাস টুখেল। তবে ফিফার নিয়ম বলছে কমপক্ষে 3 জন গোলকিপার আপনাকে এই 26 জনের স্কোয়াডে রাখতেই হবে। মানে ওই গোলকিপারের একটা গোলকিপার স্যাক্রিফাইস করে যে আপনি নাম্বার 10 পজিশনে আরও একজন ফিল ফোডেন বা কোল পালমারকে নিয়ে যাবেন, সেই সুযোগ তো নেই। এখন অনেক কিছুর পরে ইংল্যান্ডের যারা মেইন ম্যান হতে পারেন, ডেকলান রাইস এবং হ্যারি কেইন, মানে এই দুজনই তো ইংল্যান্ডের একেবারে মেইন মেন। যদি হিসেব করেন, ফরওয়ার্ডে হ্যারি কেইন আর সেন্টার মিডফিল্ড পজিশনে ডেকলান রাইস, একটা জায়গায় একটা বড় ধরনের সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে এই দুইজন প্লেয়ার পুরো সিজন জুড়ে এত মিনিট খেলেছেন, এতগুলো কম্পিটিশনে এত হাড্ডাহাড্ডি লড়াই করেছেন, এরা কি নিজেদের 100% ক্যাপাসিটিতে অপারেট করতে পারবেন কি না যখন তারা 3 লায়ন্সের জার্সিটা পরে ওই বিশ্বকাপে নামবেন, সেটা একটা বড় প্রশ্ন। ডেকলান রাইস 2025-26 সিজনে 6টা গোল, 13টা অ্যাসিস্ট তার আছে, এবং মিনিটের হিসেব করুন অলমোস্ট 5000 মিনিট ডেকলান রাইস কম্পিটিটিভ ফুটবল খেলেছেন। এখানে ইনক্লুড করা হয়েছে প্রিমিয়ার লিগ,
তারপর কারাবাও কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ, আর হচ্ছে ন্যাশনাল টিমের হয়ে অর্থাৎ ইংল্যান্ডের হয়ে 2025-26 এই সিজনটাতে তারা যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স খেলেছে সেখানের হিসেবটাও আছে। তো এই 4,842 মিনিট খেলা ডেকল্যান রাইস আপনাকে কতটুকু ডেলিভার করবে, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট এখনও এই ডেকল্যান রাইস আরও 2টো ম্যাচ খেলবে। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ হয়তো তাকে বেঞ্চ করা হবে, হয়তো তাকে রেস্ট দেওয়া হলেও হতে পারে, যেহেতু প্রিমিয়ার লিগটা জিতে ফেলেছে আর্সেনাল। কিন্তু ওদিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটাও তো বাকি রয়েছে পিএসজির সঙ্গে, সেই ফাইনালটাতেও তো ডেকল্যান রাইসকে আর্সেনালের প্রয়োজন হবে। আর অন্যদিকে হ্যারি কেইন 25-26 মৌসুমটা মানে এর থেকে ভালো মৌসুম এই হ্যারি কেইন কাটাননি। ইংল্যান্ডের নাম্বার 9, বায়ার্ন মিউনিখের নাম্বার 9, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিটস ফর ব্যালন ডিওর। আপনি ধরতে পারেন যদি এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তো জেতা হয় না হ্যারি কেইনের দুর্ভাগ্যবশত, কিন্তু বিশ্বকাপে যদি হ্যারি কেইন ভালো পারফর্ম করেন, অনেকগুলো গোল করেন, বা ইংল্যান্ড যদি ফাইনাল সেমিফাইনাল খেলে, ব্যালন ডিওরের অন্যতম দাবিদারও এই হ্যারি কেইন। এই স্ট্যাটটা আপনাকে বলে দেবে কি দুর্দান্ত একটা মৌসুম হ্যারি কেইন কাটিয়েছেন। 65টা গোল, 7টা অ্যাসিস্ট, 4,549 মিনিট। ওখানেই যত সমস্যা, যখন আপনার প্লেয়ার, যখন আপনার মূল তারকাগুলো যখন পুরো সিজন জুড়ে 4,500 মিনিটের উপর ফুটবল খেলবে, তাদেরকে আপনি বিশ্বকাপে কতটুকু নিজেদের স্ট্রেংথ এবং নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে খেলতে দেখবেন, সেটা একটা বড় প্রশ্ন। আমরা এরপর যাই যে এই স্কোয়াড নিয়ে টমাস টুখেল কি বলছেন। টমাস টুখেল তো অনেক কিছুই বলছেন। টমাস টুখেল তো এই কথাও বলেছেন যে এতগুলো নাম্বার 10 নিয়ে, অর্থাৎ ফোডেন, পালমার, এতগুলো নাম্বার 10 নিয়ে তাদের আউট অফ পজিশনে খেলিয়ে তো এই বাগড়াটা বাজানোর তো কোনো 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 কারণ হয় না, কোনো লজিক তার কাছে নেই। তিনি বলছেন উই হ্যাভ স্পেশালিস্টস ফর অল ডিফারেন্ট কাইন্ডস অফ সিনারিওস, ওয়েদার উই আর লিডিং অর চিজিং আ রেজাল্ট। We always want to be a strong set piece team, so we have specialists for that, and we want to be a strong penalty team, so we have specialists for that. মানে টমাস টুখেল ইংল্যান্ডকে নিয়ে যখন বিশ্বকাপে যাচ্ছেন, তখন তিনি দুটো জিনিস খুব ভালো করে মাথায় রাখছেন। তারা একটা স্ট্রং সেট পিস টিম হতে চান, তারা একটা স্ট্রং পেনাল্টি টেকার টিম হতে চান। অর্থাৎ মানে বিশ্বকাপে আপনি যখনই গ্রুপ স্টেজের বাধাটা পার করবেন, রাউন্ড অফ 32 থেকে শুরু একেবারে ফাইনাল পর্যন্ত, 48 দেশের বিশ্বকাপে তো রাউন্ড অফ 32 আছে। রাউন্ড অফ 32 থেকে আপনাকে এমন অনেক ম্যাচের বা সিনারিওতে আপনাকে পেনাল্টি শুট আউট পর্যন্ত নিয়ে যাবে, ঠিকই নিয়ে যাবে আপনার প্রতিপক্ষগুলো। তখন আপনাকে দরকার হবে এমন একটা টিম, যেই টিমটার ভেতরে ব্রাদারহুড আছে, যেই টিমটার মধ্যে ভালো বন্ডিং আছে, যারা একসঙ্গে একটা হ্যাপি ক্যাম্পের ভেতরে আছে, মানে তারা সবাই খুশি ওই ট্রেনিং ক্যাম্পে, মানে সবার ভেতরে একটা একতা কাজ করছে। সেই একতা যখন থাকবে তখনই আপনার টিম কিন্তু ওই বিশ্বকাপটা জিতে নেবে। এই সব কথাই কিন্তু টমাস টুখেল বলছেন। ভাববেন না যে আমি বানিয়ে বানিয়ে বলছি, মানে এই উই আর বিল্ডিং আ ব্রাদারহুড, এই কথাটাও এই ভদ্রলোক বলেছেন। এখন উই হ্যাভ স্পেশালিস্ট ফর সেট পিস টিমস। আর্সেনালের 4 জন সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের এই স্কোয়াডে। বুকায়ো সাকা, ডেকল্যান রাইস, ননি মাদুওকে আছেন। মানে অর্থাৎ আপনি মানে যারা যারা আর্সেনালের এই প্রিমিয়ার লিগ টাইটেল উইনিং সিজনে খুব ভালো করে অবদান রেখেছেন, যে সেট পিস টিমটা তিনি বিল্ড করতে চাচ্ছেন, সেখানে হয়তো কর্নার বা যে কোনো ধরনের ফ্রি কিক হলে হয়তো আপনি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের ওই কার্লিং ডেলিভারিগুলো পাবেন না, কিন্তু আপনি ডেকল্যান রাইসকে পাচ্ছেন, আপনি বুকায়ো সাকাকে পাচ্ছেন। এবং এত ধরনের অপশনের পরে আপনি হয়তো ওই হ্যারি কেইনকে যতগুলো মিনিট তিনি খেলে এসেছেন, 4,500 মিনিটের ওপর, সেই হ্যারি কেইনকে রেস্ট দেওয়ার জন্য আইভান টনি, মানে এই ব্রেনফোর্ডের যে ইগোর থিয়াগোকে নিয়ে আলাদা করে কথা হচ্ছে, 22টা প্রিমিয়ার লিগ গোল, সেই ইগোর থিয়াগো, মানে এই আইভান টনি ওয়াজ ইগোর থিয়াগো বিফোর ইগোর থিয়াগো ওয়াজ ফর ব্রেনফোর্ড। মানে বুঝলেন তো, মানে এই ব্রেনফোর্ডের হয়ে একসময় আইভান টনি কিন্তু এই স্কোরিং চার্টে, মানে লিডিং টপ স্কোরারের যে লিস্টে, তখন সেও কিন্তু এখানে কম্পিট করতেন। সেই আইভান টনি হয়তো সৌদি প্রো লিগে গিয়ে আলাদা করে নাম কুড়িয়েছেন, সেজন্যই এই টমাস টুখেল তাকেও ডেকেছেন। এবং এই ধরনের পেনাল্টি সিনারিও বা সেট পি সিচুয়েশন এইসব বাদ দিলেও যে টিমটা ইংল্যান্ডের বিশ্বকাপে যাচ্ছে, তারা বেশ ফিজিক্যালি স্ট্রং। এই টমাস টুখেল বলছেন ইটস অ্যাবাউট বিল্ডিং আ ব্রাদারহুড, অর্থাৎ এই ক্যাম্প, যে ক্যাম্প বসবে মায়ামিতে ইংল্যান্ডের, সেই ক্যাম্পের পরিবেশ নিয়েও তিনি অনেক বেশি সতর্ক। তিনি ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের হেড অফ সাইকোলজি রিচ হ্যামসনকেও তার ব্যাকরুম স্টাফের ভেতরে ঢুকিয়ে নিয়েছেন। তিনি এনশিওর করছেন যেন কমিউনিকেশন চ্যানেলগুলো ঠিকঠাক থাকে ইয়াংগেস্ট প্লেয়ারদের ভেতর, এবং সিনিয়র ক্যাম্পেইনার যারা আছেন, জর্ডান হেন্ডারসনকেও নেওয়া হয়েছে। যদিও আপনি হিসেব করতে পারেন জর্ডান হেন্ডারসনকে হয়তো স্টার্টিং 11-এ তিনি রাখবেন না, কিন্তু গেমের যে কোনো একটা পর্যায়ে আপনি ধরেন 1-0 লিডে আছেন, তখন
ডিফেন্ড করার ক্ষেত্রে ওই লিডটা আফটার 70 মিনিটস হয়তো জর্ডান হেন্ডারসন ইজ এ বেটার অপশন। সেই প্রসঙ্গে পরে আসি, যেই প্রসঙ্গে ছিলাম, রিচ হ্যামসন মানে অর্থাৎ ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের হেড অফ সাইকোলজি, তিনি এনশিওর করছেন যেন পুরো ক্যাম্পের যতগুলো ফুটবলার আছেন, সেটা আজকে থেকে না আরও আগে থেকে, তাদের মধ্যে একটা ভালো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেন বজায় থাকে, একটা হেলদি চেইন অফ কমিউনিকেশন। এটার উপরে খুব বেশি বিশ্বাসী, খুব বেশি জোর দিচ্ছেন টমাস টুখেল জানেন যখন আপনার যেই ক্যাম্পটা বসবে ইউএসএতে, মায়ামিতে, ইংল্যান্ডের, সেই ক্যাম্পে যখন একটা হ্যাপি ভাইব থাকবে, অর্থাৎ সবাই যখন খুব বেশি সুখে থাকবেন, সবাই যখন খুব বেশি আনন্দে থাকবেন, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ একটা আবহ তৈরি হবে, বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ তৈরি হবে। যখন হ্যারি কেইন, বুকায়ো সাকা, যখন লিভরামেন্টো, জেড স্পেন্স, মানে বিভিন্ন ধরনের যারা ভিন্ন ভিন্ন ক্লাব থেকে এসছেন, তাদের মধ্যে যখন একটা বন্ডিং তৈরি হবে, যেই রেশারেশিটা একসময় ছিল, হয়তো ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, জেরার্ড, তাদের সময়ের কথা চিন্তা করতে পারেন, তারা যখন একসঙ্গে এসে খেলতেন ইংল্যান্ড টিমে, পল স্কোলস, ইনফ্যাক্ট সেই ইংল্যান্ডের গোল্ডেন জেনারেশন, সেই ইংল্যান্ডের গোল্ডেন জেনারেশন সবাই যখন একসঙ্গে এসে খেলতেন, তখন কিন্তু ক্লাবের রাইভালরির একটা অংশ বা ক্লাবের রাইভালরিজগুলোর একটা প্রভাব ইংল্যান্ডের ক্যাম্পে থাকতো, ইংল্যান্ডের ডাগ আউটে থাকতো। সেই পুরনো প্রথা থেকেই বা পুরনো একটা জুজু থেকেই বের হওয়ার জন্য টমাস টুখেল এত সব পদক্ষেপ নিচ্ছেন। মানে হিজ এ ম্যান উইথ এ প্ল্যান। আপনি তাকে ভাবতে পারবেন না যে টমাস টুখেল কি আবল তাবল দল ঘোষণা করলেন। তার হয়তো এই স্কোয়াড ঘোষণার পেছনে অনেক কারণ নিজের পক্ষ থেকে তিনি আছেন, এবং জেমি ক্যারাগার সহ ওয়েন রুনি, যারা এক্স ইংল্যান্ড ফুটবলার আছেন, তারাও কিন্তু টমাস টুখেলকে বাহবা দিচ্ছেন। এবং জেমি ক্যারাগার এই কথাও বলে গেছেন যে তিনি আশা করেন যে টমাস টুখেল যদি তার কোচ হতো তাহলে ভালোই হতো, মানে ইংল্যান্ডের ওই গোল্ডেন জেনারেশনের কথা। আর আইভান টনিকে ডাকার ব্যাপারটা ওয়েন রুনি তারও পছন্দ হয়েছে, তিনিও একজন স্ট্রাইকার, ইংল্যান্ডের ওয়ান অফ দ্য লেজেন্ডারি স্ট্রাইকার্স। ইংল্যান্ডের লাস্ট ওয়ার্ল্ড কাপ 11 আমাদের শেষ পয়েন্টে এটা নিয়ে কথা বলেই আমরা শেষ করব। হ্যারি কেইন, বেলিংহাম, ফোডেন, সাকা, রাইস, হেন্ডারসন, স্টোনস সব বাদ গেছেন, ম্যাগুয়ের বাদ গেছেন, ওয়াকার বাদ গেছেন, পিকফোর্ড আছেন। মানে এই স্কোয়াডের সঙ্গে আপনি যদি এই বিশ্বকাপে যে স্কোয়াডটা হবে সেই স্কোয়াডের একটা তুলনা করেন, তাহলে হয়তো সাকা আরও পরিপক্ক হয়েছেন। হ্যারি কেইন তার জীবনের সবথেকে সেরা ফর্মে আছেন, যদিও কতটুকু ফিট তিনি থাকবেন, কতটুকু ক্যাপাসিটিতে নিজেকে ডেলিভার করতে পারবেন সেটা একটা বড় প্রশ্ন, কিন্তু উই হোপ হ্যারি কেইন উইল ডেলিভার অ্যাগেন। রাইস, হেন্ডারসন, হয়তো হেন্ডারসনকে স্টার্টিং ইলেভেনে দেখবেন না আপনি, রাইস এবং এলিয়েট অ্যান্ডারসন বা অন্য কোনো কম্বিনেশনে টমাস টুখেল ট্রাই করতে পারেন, সেটা গেম বাই গেম ভ্যারি করবে। হয়তো ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচটা যদি ক্রোয়েশিয়ার সঙ্গে ইংল্যান্ড যেতে নেয়, ইংল্যান্ডের প্রথম ম্যাচটা, তাহলে হয়তো তারা পরের ম্যাচগুলোতে হ্যারি কেইনকে রেস্ট দেওয়ার একটা প্ল্যান করবে। কারণ আপনি গ্রুপ পর্ব থেকে প্রথম ম্যাচটা জিতলেই, মানে ইংল্যান্ড যদি ক্রোয়েশিয়াকে প্রথম ম্যাচটা হারিয়ে দেয়, পরে তাদের গ্রুপ স্টেজ থেকে সবার উপরে থেকে শেষ করার সুযোগটা বা চান্সটা অনেকটা বেড়ে গেল। এই স্কোয়াডটার কথা মনে আছে তো ইংল্যান্ডের 2022 ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড হেরেছিল ফ্রান্সের কাছে, যারা ফাইনালিস্ট হয়েছে ইভেনচুয়ালি 2-1 গোলে। সেখানে হ্যারি কেইন 2টো পেনাল্টি তিনি পেয়েছিলেন, একটা গোল করেছিলেন, একটা করতে পারেননি। এইবার ইংল্যান্ডের স্কোয়াডকে আপনারা কতদূর দেখছেন সেই কথাটাও আপনারা আমাকে জানিয়ে দিতে পারেন, নিচের কমেন্ট বক্স তো খোলাই আছে। আর ইংল্যান্ডের স্কোয়াড নিয়ে এই কথাবার্তা অনেক আগেই বলা উচিত ছিল আমি জানি, কিন্তু কর্মব্যস্ততার কারণে দৈনন্দিন যত কাজকর্ম থাকে সব ফেলে আসলে করা হয়ে ওঠেনি, সেই জন্য ক্ষমা প্রার্থনা করছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.